পাচ্ছিস স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে এবার? আজকে আমরা পড়বো প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, নতুন চ্যাপ্টার। কারণ আমাদের এখন প্র্যাকটিক্যাল করা সম্ভব নয়, কারণ আমি যদি এখন ল্যাপটপ দিয়ে তোদের বোঝাতে চাই তাহলে আমার 1 মিনিটেই নেট শেষ হয়ে যাবে। তো হচ্ছে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, অ্যালগোরিদম ও ফ্লোচার্টের বিষয়ে আমরা সপ্তম শ্রেণীতে শিখেছি, তোরা শিখিসনি। পুনরায় এই অধ্যায়ে অন্তর্ভুক্তির কারণ কম্পিউটার প্রোগ্রামিং এর লজিক আয়ত্ত করার ক্ষেত্রে অ্যালগোরিদম ও ফ্লোচার্টের গুরুত্ব অপরিসীম। এই অ্যালগোরিদম আর ফ্লোচার্ট কি জানিস কি? জানিস না? এই অধ্যায়ে আমরা অ্যালগোরিদম ও ফ্লোচার্টের মাধ্যমে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান খুঁজবো। ঠিক আছে, কি জিনিসটা আগে জানি। কম্পিউটার কতগুলি হার্ডওয়্যার ডিভাইস বা যন্ত্র সমষ্টি, এটা জানা কথা। কম্পিউটার নিজেকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে না, কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারে না যতক্ষণ না পর্যন্ত তাকে কিছু নির্দেশ দেওয়া হচ্ছে, তাই তো? আমরা সফটওয়্যার দ্বারা কম্পিউটারকে নির্দেশ দিই, এবার সফটওয়্যার যে নির্দেশটা দেয় সেই নির্দেশটা হার্ডওয়্যার কি চালনা করে। তো পড়েছি তো আগে, ফার্স্ট চ্যাপ্টারের মনে হয় পড়ছিল সফটওয়্যার আর হার্ডওয়্যার। তাই কম্পিউটারকে আমাদের বলে দিতে হবে যে সে কি কি কাজ করবে, কি পদ্ধতি বা মেথড অর ফর্মুলা অনুযায়ী কাজ করবে, কি কি ধাপে কাজ করবে, কখন কাজের ফলাফল প্রকাশ করবে এবং কখন কাজটি সম্পন্ন করবে। তাহলে আমরা কম্পিউটারকে টোটালটাই বলে দিই, তারপরে ওরা কাজটা করে কি না, কিভাবে কাজ করবে, কি ফর্মুলা বা মেথডকে ইউজ করে কাজ করবে, কাজ করার পর কখন ওর ফলাফলটা প্রকাশ করবে। কে রে এটা জয়েন হলো? শিবু দে বলে। আচ্ছা, অ্যালগোরিদম প্রোগ্রাম লেখার মাধ্যমে আমরা কম্পিউটারকে বলে দেব যে সে কি কি সমস্যার সমাধান করবে। অ্যালগোরিদমে যে প্রোগ্রাম আমরা লিখব তখন মানে অ্যালগোরিদমটা ধরে রাখ এমন একটা জিনিস যেটা ওই নির্দেশের একটা শর্টকাট ফর্ম। মানে আমরা কম্পিউটারকে যে নির্দেশটা দেব সেই নির্দেশটাই আমরা যদি হাতে কলমে লিখি তাহলে যেমন দেখতে হবে সেটাই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। এবার অ্যালগোরিদম তাহলে কি, আমরা নির্দেশটা যেটা দিচ্ছি সেটা যদি অ্যালগোরিদম হয়ে থাকে তাহলে অ্যালগোরিদমের যে প্রোগ্রামটা সেটাই কি আমাকে বলে দেবে কম্পিউটারকে কিভাবে কাজ করতে হবে, কি পদ্ধতিতে কাজ করতে হবে, কখন ফলাফল প্রকাশ করতে হবে, সবকিছু। এইভাবে অ্যালগোরিদম প্রোগ্রাম লিখে আমরা কম্পিউটারকে দিয়ে আমাদের প্রয়োজনীয় কাজ অল্প সময়ে করিয়ে নেব। সুতরাং কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে, কোনো কাজ সম্পন্ন করতে আমাদের যে উপাদানগুলির প্রয়োজন সেগুলি হলো অ্যালগোরিদম, ফ্লোচার্ট। অ্যালগোরিদম আর ফ্লোচার্ট, এই অ্যালগোরিদম আর ফ্লোচার্টের মধ্যে পার্থক্যটা কি? অ্যালগোরিদমকে কি বললাম যে আমাদের ওই লেখার পদ্ধতিটা সেটা হচ্ছে অ্যালগোরিদম, তার মধ্যে কতগুলো স্টেপ থাকে, এই স্টেপ 1, স্টেপ 2 এরম ভাবে আমাদের লিখতে হয়। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এইভাবে আমাদের স্টেপ 1 শুরু হয় একদম স্টার্ট দিয়ে, আর স্টেপ একদম যেই লাস্ট স্টেপটা সেখানে লিখতে হয় স্টপ, মানে শুরু করছি এবং শেষ করছি, এইভাবে আমাদের লিখতে হচ্ছে। শুরু করছি শেষ করছি বাংলায় হরফে লিখবো না, আমরা লিখবো স্টার্ট আর স্টপ। এবার এই যে লিখলাম এই লেখাটাকে ডায়াগ্রামেটিক্যাল কি ডায়াগ্রাম অনুযায়ী, তোরা ডায়াগ্রাম যেমন জীবন বিজ্ঞানে, তারপরে অন্যান্য সাবজেক্ট ভূগোল টুগোলে করে থাকি সেরকম টাইপের ডায়াগ্রাম, যে আমি যেমন আঁকছি এরম ধরনের ডায়াগ্রাম তৈরি হয়।
এই ডায়াগ্রাম ওয়াইজ এইগুলো হচ্ছে এই যে আঁকছি, এই দেখ এই সামন্তরিক, তারপরে এই যে তোর আয়তক্ষেত্র, এইগুলো হচ্ছে আমাদের এক একটা সিম্বল, এগুলোকে বলা হয় সিম্বল। এই সিম্বলগুলো থেকে আমরা ইউজ করে ফ্লো চার্ট বানাই। এই যে ব্যাপারটা বানালাম এটা একটা চার্ট, এই চার্টটাকেই আমরা বলবো ফ্লো চার্ট। কারণ দেখ এটার একটা ফ্লো আছে, মানে এটার পরে এটা আসছে, আবার এটার পরে এটা আসছে, তারপরে এটা আসছে, তারপরে এটা আসছে, তাহলে এটা একটা কি ফ্লো ওয়াইজ মেনটেন করছে। এবং এটা কোত্থেকে হচ্ছে না, অ্যালগোরিদমে আমরা যে সমস্ত লেখা লিখছি তার উপর ডিপেন্ড করেই আমার এই ফ্লো চার্টটা তৈরি হচ্ছে। এবার দেখ, তাহলে এই ফ্লো চার্ট আর অ্যালগোরিদম একটা প্রোগ্রামের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার অ্যালগোরিদমকে বেসিক প্রোগ্রাম বলা যেতে পারে, অ্যালগোরিদমকে আমরা বেসিক প্রোগ্রাম বলতে পারি। তারপর অ্যালগোরিদম ও ফ্লো চার্ট কম্পিউটারের হার্ডওয়্যার ডিভাইসগুলিকে পরিচালিত করে এবং তাদের দিয়ে কাজ করিয়ে নেয়। এবার যে অ্যালগোরিদম কি, অ্যালগোরিদম নিয়ে আমরা জানবো। অ্যালগোরিদম হচ্ছে আমাদের অ্যালগোরিদম হলো একটি ফর্মুলা যা কতগুলি স্পষ্ট, সরল ও বোধগম্য নির্দেশকে পরপর নির্দিষ্ট ক্রমানুসারে ইংরেজি ভাষাতে লেখা হয়। নির্দিষ্ট সমস্যাকে সমাধান করার জন্য অ্যালগোরিদমকে অনেক সময় প্রোগ্রামও বলা হয়। তাহলে অ্যালগোরিদম কি সেটা এখান থেকে পড়বি সংজ্ঞাটা, যে অ্যালগোরিদম হলো একটি ফর্মুলা যা কতগুলি স্পষ্ট, সরল, বোধগম্য। এটা কিন্তু সেই জটিল ইংলিশে লেখা হয় না, একদম স্পষ্ট ইংলিশে লেখা হয়, মানে একটা মানে বাচ্চা যেমন ভাবে লিখবে সেরকম ভাবে লেখা হয় না, তো অত গ্রামার ইউজ হয় না, ভার্ব ইউজ হয় না, জাস্ট তোর বোঝানো গেলেই হলো, এইভাবে লেখা হয় যাতে বোঝা যায়। আর ইংলিশ ভাষাতে লেখা হয়, আমাদের বাংলাতে লিখলে হবে না। এবং নির্দিষ্ট সমস্যাকে সমাধান করবার জন্য অ্যালগোরিদমকে অনেক সময় প্রোগ্রাম বলে, অ্যালগোরিদমকে আমরা অনেক সময় প্রোগ্রামও বলতে পারি। অ্যালগোরিদম কেন ব্যবহার করব, কম্পিউটারকে দিয়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে গেলে কম্পিউটারকে আমাদের ধাপে ধাপে বলতে হবে যে কি পদ্ধতিতে, কিভাবে, কি কি কাজ কম্পিউটার করবে। তাহলে কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাতে গেলে কম্পিউটারকে বলে দিতে হবে যে ও কিরকম ভাবে কাজটা করবে, কিভাবে কাজটা করবে। তো এই কাজটাকে যে বলে দেবো, তার বলে দেওয়ার পদ্ধতিটাকে আমরা অ্যালগোরিদম বলি। প্রথমেই সেটা বললাম, অ্যালগোরিদমের মাধ্যমে আমরা কম্পিউটারকে যেভাবে নির্দেশ দিই, কম্পিউটার তার হার্ডওয়্যার ডিভাইসগুলির দ্বারা অ্যালগোরিদম অনুযায়ী সমস্যার সমাধান করে, কাজ সম্পন্ন করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল প্রদান করে। অ্যালগোরিদমের বৈশিষ্ট্য, এবার অ্যালগোরিদমের বৈশিষ্ট্যকে, এটা ইম্পর্টেন্ট, এটা পড়বি, এটা পরীক্ষায় আসবে, যে অ্যালগোরিদম অবশ্যই কিছু ইনপুট গ্রহণ করবে। অ্যালগোরিদম কি করবে, অবশ্যই কিছু ইনপুট গ্রহণ করবে, না ইনপুট গ্রহণ করলে কি করে কাজ করবে, ইনপুট তো গ্রহণ করতেই হবে। অ্যালগোরিদম তার গৃহীত ইনপুট দ্বারা কিছু নির্দিষ্ট কাজ সম্পন্ন করবে। ইনপুটে যেই সমস্ত কাজ লেখা আছে, মানে ইনপুটটা নেব কিসের জন্য, কোনো একটা কাজ করব বলে, ধরো আমাকে 2 নাম্বারের যোগ করতে বললো, এবার 2 নাম্বারের যোগ করতে গেলে আমাকে কি ইনপুট নিতে হবে বল? 2 নাম্বারের যোগ করতে গেলে আমাকে কি ইনপুট নিতে হবে? না, প্লাস সাইনকে ইনপুটে নিতে হয় না, আমার সংখ্যা দুটোকে নিতে হবে। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটো আমার ইনপুটে গেল, তারপরে প্রসেসিংটা কি হবে, আমাকে যোগ করতে হবে, প্রসেসিং এ আমি যোগ করব। এবার অ্যালগোরিদম তার কাজ সম্পন্ন হলে চাহিদা অনুযায়ী আউটপুট প্রদান করবে। এবার প্লাস করার পর, যোগ করার পর যে উত্তরটা এলো সেটা কোথায় প্রদান করবে, আউটপুটে প্রদান করবে। তাহলে হয়ে গেল আমার অ্যালগোরিদম কমপ্লিট, আউটপুটও দিয়ে দিয়েছি, ইনপুটও দিয়ে দিয়েছি, প্রসেসিংও দিয়ে দিয়েছি, এবার স্টপ দিতে হবে। অ্যালগোরিদমে এর নির্দিষ্ট কিছু ধাপ বা স্টেপ থাকবে, এই যে আমি এই কাজগুলো করলাম এগুলো প্রত্যেকটাই একটা একটা করে স্টেপে হবে। এবার অ্যালগোরিদমের উদাহরণ কি, কতগুলি বাস্তবিক সমস্যাকে
কম্পিউটারের মাধ্যমে সমাধান করবার জন্য অ্যালগোরিদম আমরা লিখে থাকি, যেমন বিভিন্ন প্রকার গাণিতিক সমস্যার তুলনা মূলক ইত্যাদি। এটা দেখ, আমি যেটা বললাম ওটাই লিখেছে। দুটি নাম্বারের যোগফল নির্ণয়। দুটি নাম্বারের যোগফল কি? ফার্স্টে কি? স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে কি হচ্ছে? স্টার্ট, শুরু করছি, অ্যালগোরিদম শুরু। এইগুলো লিখবি না, এগুলো লিখতে হয় না, এগুলো শুধু তোমাদের বোঝার জন্য বলেছে। তোদের লেখার পার্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে লেখার পার্ট। বোঝা গেল? কি লিখছি? ফার্স্ট হচ্ছে স্টার্ট, শুরু হলো। রিড এ অ্যান্ড বি, মানে এ কমা বি, তার মানে এ আর বি কে পড়বো, পড়া হচ্ছে, মানে এ আর বি নেওয়া হচ্ছে পাতা থেকে। মানে এ আর বি কে আমরা ইনপুট নিলাম, এটা ইনপুট। ইনপুট নেওয়া মানে কি? আমাদের জিনিসটা পড়াও এবং নেওয়াও, তাই তো? তারপর হচ্ছে প্রসেসিং। প্রসেসিং বলেছিল না করতে, তাই জন্য আমরা কি করলাম? প্রসেসিং এ সাম এ প্লাস বি। এবার এই সামটা কি? এই সামটা হচ্ছে একটা ফর্মুলা অর মেথড অর ফাংশন, এটা বলতে পারি আমরা সামটাকে। তোরা এক্সেল শিখেছিলি আগের ক্লাসে? এক্সেল শিখেছি। আরে বৃষ্টি হচ্ছে তো, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। দিয়ে তারপর হচ্ছে আউটপুট সাম। এবার দেখ, এই যে বুঝেছিস এটা সামটা কি? সাম হচ্ছে ওয়ান টাইপ অফ ফর্মুলা। এটা তোরা এক্সেল করেছিলি না? এক্সেলে যোগ করতে গেলে দেখবি সাম লাগে। তো ওই সামটাই হচ্ছে এখানকার সাম। সাম দিয়ে আমাদের যোগ ঠোক করা হয়, তো অনেক লম্বা যোগ করতে আমরা সাম ইউজ করি। তারপর দেখ আউটপুট সাম। এবার সামের যে আউটপুটটা, মানে এর যে আউটপুটটা, এ প্লাস বি এর আউটপুটটা, সেটা কি সামের মধ্যে স্টোর হবে, সেটাই আমরা লিখলাম আউটপুট সাম। তারপরে আমাদের এন্ড। এন্ড আমাদের যেমন স্টার্ট লিখতে হয়, তেমন আমাদের এন্ডটাও লিখতে হয়। হলো? এবার এই আঁকি বুকি কাটাগুলোকে মুছে দিই। এবার দেখ অ্যালগোরিদম টু, 2 নম্বর অ্যালগোরিদম কি বলেছে? স্টার্ট রিড, দুটি নাম্বারের বিয়োগফল, দুটো নাম্বার বিয়োগ কি করে করব? রিড করলাম এ এন্ড বি। তারপরে কি করছি? সাব। সাবে কি করলাম? এ মাইনাস বি। সাবের পর এই লাইনটা দিবি না, এটা বাদ, কেটে রাখ বইতে, এটা দিবি না। সাব এ মাইনাস বি, আউটপুট সাব। সাব কেন দিয়েছে? সাব, সাবের ফুল ফর্ম কি? সাবট্রাকশন। এই যে এই অ্যারোটা দিবি না। সাব, আমি পুরো বানানটা লিখতে পারছি না, কেন ধরছে না? সাবট্রাকশন। সাবট্রাকশন মানে কি? আমাদের বিয়োগ করা, তাই জন্য আমাদের সাব ফাংশনটি ইউজ হয়েছে। এবার তারপরে কি? আউটপুট সাব। সাবের মধ্যে স্টোর হবে, তাই জন্য আউটপুট নিলাম, তারপরে এন্ড, শেষ করে দিলাম। এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। আমাদের কিন্তু এরকম ভাবে অ্যালগোরিদম লিখতে দেবে। ধর দুটো নাম্বারের যোগফল, বিয়োগফল, গুণফল, যে কোনো একটা অ্যালগোরিদম আমাদের লিখতে দেবে। তারপর হচ্ছে দুটি নাম্বারের গুণফল নির্ণয় করো। তোর সব কখন শুনতে পেরেছিস? দুটি নাম্বারের গুণফল নির্ণয় করো। কি বলেছে? স্টার্ট, ফার্স্টে স্টার্ট করলাম, তারপর রিড এ এন্ড বি। রিড করা মানে ইনপুট নেওয়া। তারপরে হচ্ছে আমাদের এম ইউ এল টি। এম ইউ এল টি কেন নিয়েছে? মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে কি? গুণ করা।
তাই জন্যই এম মাল্টিপ্লিকেশনের থেকে আমাকে কি নিয়েছে শুধুমাত্র MLT, মানে প্রথম 4টে অক্ষর নিয়ে আমার ফাংশনটা লিখেছে দেখ। দিয়ে এ কম্পিউটারের ইনটু এরম স্টার দিয়ে লেখে, যেটাকে অ্যাস্টেরিক্স বলে। অ্যাস্টেরিক্স বলে, ঠিক আছে, এই চিহ্নটাকে। আমরা যেমন খাতায় পত্র লিখতাম, অঙ্কে কি লিখতাম, A গুণ B, এরকম ভাবে আমরা লিখবো না, আমরা এইটাকে ইউজ করব কম্পিউটারে। দেখবি কম্পিউটারে এই সিম্বলটা থাকে না, কম্পিউটারে এরকম সিম্বল থাকে। যখন কিবোর্ডে দেখবি তখন দেখবি এরকম সিম্বল থাকে। আউটপুট MULT, আউটপুটটা নেব, MULT তে আউটপুটটা স্টোর হয়েছিল, দিয়ে এন্ড। তারপরে আসছে আমাদের অ্যালগোরিদম 4। কি বলেছে? দুটি নাম্বারের ভাগফল নির্ণয়। ভাগফল নির্ণয় তাহলে কি হবে? ভাগের ইংরেজি কথা কি? ডিভিশন। তাহলে ভাগফল নির্ণয় DIV, বোঝা যাচ্ছে? কি রে, উত্তর দে। DIV। DIV করার পর আবার এই যে তোর লাইনটা, এটা দিবি না, মানে অ্যারোটা দিবি কি, A/B। হ্যাঁ, ওটা দিবি না, এগুলো মানে হয় না, এগুলো জাস্ট তোদের বোঝানোর জন্য দিয়েছে, কিন্তু এগুলো অ্যালগোরিদমে দিতে হয় না। তারপর হচ্ছে আউটপুট। আউটপুট কি? DIV। আউটপুট মানে তো DIV-র মধ্যে যে ভাগফলটা স্টোর হলো সেটা আমরা আউটপুটে করে দিলাম। এবার দুটি নাম্বার এর ভাগ করে ভাগ শেষ নির্ণয়ের অ্যালগোরিদম। এটা কি হবে? এটা হচ্ছে একটু শেখার জিনিস আছে। দেখ, ফার্স্টে আমাদের নিতে হবে হচ্ছে তোর স্টার্ট। দুটো নাম্বার নিলাম, রিড, তারপরে রিম, REM, রিম দিয়েছে, এটা দিবি না মাঝের লাইনটা। কেন দিয়েছে? ভাগ শেষকে আমরা ইংলিশে বলি রিমাইন্ডার, জানতি সেটা? বাবা সুলগ্না নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে এসছে। এতক্ষণ যে ক্লাসটা করলি না সুলগ্না, দেখার উত্তর নেই ওর। দেখ, REM থেকে আমার রিমাইন্ডারটা এসছে। এবার এইটাকে আমরা করবোটা কি করে, রিমাইন্ডারটা বার করবো কি করে? কারণ কম্পিউটারে ভাগ করলে তো আমরা ভাগের সিম্বল জানি A/B, তাই তো? এবার এটা করলে তো শুধু ভাগফলটা দেখাবে। ভাগশেষ বার করতে গেলে আমায় ইউজ করতে হয় পার্সেন্টেজ সিম্বল, কিন্তু তখন আর এটার নাম পার্সেন্টেজ সিম্বল থাকে না, এইটার নাম চেঞ্জ হয়ে যায়। এটাকে বলা হয় তখন মডিউলাস। এগুলো লিখে রাখ। এটা যখন আমরা যদি সি প্রোগ্রামিং করি তখন আমাদের এটা খুব কাজে লাগবে। মডিউলাস বলে, এইটা দিয়ে আমাদের প্রচুর অপারেশনস করতে হবে। এই তোর পার্সেন্টেজে যে চিহ্নটা সেটাকে মডিউলাস চিহ্ন বলবো, এবং এটা দিয়ে আমরা কি বার করবো? ভাগশেষ বার করব। দুটি নাম্বারের ভাগশেষ বেরোবে, মানে ফলাফলে শুধু ভাগশেষটাই বেরোবে, ভাগফল ঠাকফল কিছু দেখাবে না। বোঝা গেল? তারপরে আছে দেখ, দুটি নাম্বার এর মাধ্যমে, এটা গেল। তারপরে কি আউটপুট করব রিমাইন্ডারটাকে, করে এন্ড, শেষ। এবার যে দুটি নাম্বারের মধ্যে কোনটি বড় তা নির্ণয় করা। এবার বড় যেটা সেটাকে আমাকে দেখতে হবে। কি করছি? স্টার্ট, স্টার্ট, রিড, A&B করলাম। এবার আমার স্টেপ 3-তে লিখতে হচ্ছে কন্ডিশন। এই স্টেপটা হচ্ছে আমাদের কন্ডিশন স্টেপ, মানে শর্ত, কন্ডিশন স্টেপ। তো কি করছে? ইফ। ইফ মানে কি?
যদি যদি এ গ্রেটার দেন বি, মানে এ বি এর থেকে বড় হয়, দেন তাহলে কি করব, গো টু স্টেপ 4। তাহলেই আমরা স্টেপ 4-এ যাব। কি স্টেপ 4-এ কি লেখা আছে? আউটপুট এ, যে বড় তাকে আমাদের নির্ণয় করতে বলেছে। যদি এ বড় হয় তবে আমার আউটপুট এ হবে, দিয়ে আমার এন্ড হয়ে যাবে। এই যে লাইনটা আউটপুট বি, এটা পড়বেই না, মানে এটা দেখবেই না যদি আমার এ বড় হয়। এলস, এলস মানে কি জানা আছে? না, যদি না, যদি আমার এ বি এর থেকে বড় না হয় তবে আমার আউটপুট স্টেপ 5-এ যাবে। তখন কি দেখাবে? আউটপুট বি, তারপরে এন্ড হবে। বুঝলি এটা? বল তো আমাকে। হুম। ইফ, ইফ মানে কি? যদি, যদি আমার এ বি এর থেকে বড় হয়, এটা যদি বড় হয় তবে কোথায় যাবে? গো টু, গো টু মানে কি? যাওয়া। গো টু স্টেপ 4, তাহলে আমরা যাব কোথায়? স্টেপ 4-এ। এবার স্টেপ 4-এ কি লেখা আছে? যাই, আউটপুট এ। তখন আমার এ কি? এ বড়। তাহলে আমাকে কি বার করতে বলেছিল প্রশ্নটায়? যে আমাকে বার করতে বলেছিল দুটো নাম্বারের মধ্যে যে বড় তাকে বার করতে বলেছিল। তাহলে যদি আমার এ বড় হয় তাহলে আমার বি এর দিকে তাকানোর কোনো দরকার নেই। তখন আমি কি আউটপুটে এ কে প্রিন্ট করিয়ে দেবো, মানে এ কে আউটপুট হিসেবে দেখিয়ে দেবো। তাহলে আমি বোঝা হয়ে যাবে যে এ বড়। এবার যদি দেখি যে এ বড় না, আমরা দেখলাম যে এ বড় না, এই যে ইফ যেটা, এটা আমার সঠিক নয়। এ বড় নয়, যদি এ বড় না হয় তখন আছে কি? এলস। এলস মানে যদি না হয় তার জন্য কে আছে? স্টেপ 5। তাহলে কি এ যদি বড় না হয় তাহলে বি বড়, তাহলে বি এর কাছে যাবে, গিয়ে বি কে প্রিন্ট করিয়ে দেবে, আউটপুট দিয়ে দেবে, দিয়ে তারপরে এন্ড। এবার অসুবিধা আছে? সত্যি তো? কে একটা না বললো সত্যি না? ও আচ্ছা। তারপর, তারপর কি দিয়েছে? ইফ এ গ্রেটার দেন বি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহার হয়। ইফটা কিসের জন্য ব্যবহার হয়? না এই যে তোর সিদ্ধান্তটা নিলাম এরকম একটা ভাইটাল সিদ্ধান্ত, এ বড় না বি বড়, সেই রকম সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের ইফ ব্যবহার করা হয়। যদি এ মান বি এর চেয়ে বড় হয় তবে এর আউটপুট হবে, না হলে তো বি আউটপুট হবে। যেটা মুখে বললাম সেটাই লিখেছে দেখ। যদি এ বড় হয় তাহলে আউটপুট এ হবে, আর যদি মান বড় না হয় এ, তাহলে বি আউটপুট হবে, তাহলে বি বড় হবে। একটা না একটা তো বড় হবেই। এবার অ্যালগোরিদমের নির্দেশ বা ইনস্ট্রাকশন বা কমান্ড কি কি আছে আমাদের? স্টার্ট, স্টার্ট কোনটা? শুরু করছি যেটা দিয়ে, রিড, রিড মানে হচ্ছে আমাদের ইনপুট যেটা নিচ্ছি সেটা। তারপর হচ্ছে আউটপুট সাম, তারপর হচ্ছে এন্ড। এগুলো হচ্ছে আমাদের অ্যালগোরিদমের নির্দেশ বা ইনস্ট্রাকশন বা কমান্ড। যদি আমাকে লেখে যে অ্যালগোরিদমের নির্দেশ, ইনস্ট্রাকশন বা কমান্ড লেখো, তখন আমাকে এটা লিখতে হবে। এবার তারপরে আরো লিখতে হবে, এই লাইনটাও লিখতে হবে। কি বলেছে? ওপরের 4টি লাইনের মধ্যে প্রত্যেকটি লাইনকে বলা হয় নির্দিষ্ট ইনস্ট্রাকশন বা কমান্ড। কম্পিউটার এই অ্যালগোরিদমের মাধ্যমে কাজ করে থাকা প্রত্যেকটি নির্দেশকে ধাপে ধাপে পড়ে এবং সেই অনুযায়ী কাজ করে এবং শেষে একটি ফলাফল প্রকাশ করে। এবার ফ্লো চার্টটা আজকে পড়াবো না পরের দিন পড়াবো সেটা তোরা বল। তাহলে অ্যালগোরিদম অবধি ভালো করে পড়ে রাখবি, আর আমি কিন্তু পরের দিন অ্যালগোরিদম জিজ্ঞাসা করবো তোদের, মানে এইগুলো। হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাবে এবার ফ্লো চার্ট বুঝতে গেলে। অ্যালগোরিদমটা যেটা পড়ালাম, অ্যালগোরিদমটা তোরা ভালো করে পড়। এই যে তোর যেই অ্যালগোগুলো 6টা অ্যালগো আছে, এই অ্যালগোগুলো ভালো করে প্র্যাকটিস কর, আমি অন্য একটা করতে দেবো। এগুলো প্র্যাকটিস করলে অন্য জিনিস পারবি করতে। ঠিক আছে?
এখন তাহলে এখানে রেকর্ডিং অফ করছি।